আমি অন্তরা, একজন বিবাহিত নারী। শ্বশুরবাড়িতে আমার ছোট দেবর এর নজর আমার প্রতি একটু কেমন যেন। পরে মাত্র ক্লাস 9-এ, কিন্তু ওর হাবভাব মোটেই 9-এ পড়া বাচ্চার মতো না। কিভাবে কিভাবে যেন তাকায় আমার দিকে, আর আমার প্রতি ওর অন্যান্য আচরণ ও চোখে পড়ার মতো। এভাবে দিন দিন বেড়েই চলল। ও কারণে অকারণে আমার আশেপাশে ঘুরঘুর করত, আমার ভাঁজে ভাঁজে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমার বড় দুটো লেবুর দিকেও ওর নজর থাকত সবসময়। আমার স্বামীকে এসব কথা বলায় ও বিশ্বাস করেনি। একদিন আমি কান্না মিশ্রিত গলায় আমার স্বামী রাকিবকে বললাম, স্বভাব চরিত্র, তোমার ছোট ভাইয়ের স্বভাব চরিত্র কিন্তু একটু ভালো লাগে না। যখন তখন আমার গায়ে এসে কথা বলে। আজ কাপড় বদলাচ্ছিলাম, আচমকা ও রুমে এসে আমাকে খোলা অবস্থায় দেখে। যখন আমি চিৎকার করে উঠি তখন ও আমার রুম ত্যাগ করতে বাধ্য হয়। আমার কথাগুলো শুনে যেন আকাশ ভেঙে পড়ল রাকিবের মাথার উপর। 9-এ পড়ুয়া একটা বাচ্চা ছেলে, তার চরিত্রের এতটা অবনতি সত্যিই অবিশ্বাস্য। যে ভাইটাকে ওরা এত শাসনের মাঝে রাখে, সে এই জঘন্য অপরাধ কেমন করে করতে পারে সেটা ওর বোঝার বাইরে ছিল, তাও আবার ওর আপন ভাবির সাথে। রাকিব বলল, ওকে তো আজ উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। আমার অগোচরে এত বড় বেয়াদব হয়েছে, অথচ আমি কিছুই টের পাইনি। তুমি যদি না বলতে তাহলে তো আরো বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারত। তার আগে রাকিবকে কঠিন শাসনে ঠিক করতেই হবে। তুমি যা বলছো সব ঠিক তো? আমি রাকিবের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। রাকিব নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারল না। রুম থেকে বের হয়ে সিয়ামের রুমের দিকে গেল। আমিও পিছ পিছ গেলাম। গিয়ে দেখল সিয়াম টেবিলে বসে খাতায় কি যেন লিখছে। রাকিব রাগান্বিত হয়ে উচ্চ গলায় সিয়ামের উদ্দেশ্যে বলে উঠল, তোর নামে এগুলো কি শুনছি? সিয়াম হঠাৎ ওর ভাইয়ের আগমন দেখে ভয়ে থতমত খেয়ে বলে ওঠে, ভাইয়া তুমি কি ব্যাপারে কথা বলছো? তুমি রাগান্বিত অবস্থায় আমার রুমে আসলে কেন? কি হয়েছে? সিয়ামের একটা শেষ করা মাত্র ঠাস ঠাস করে দুগালে থাপ্পড় মেরে দিল রাকিব। নিজেকে শান্ত রাখতে পারেনি ও। কাঁচা বেত দিয়ে হাতে যা পেয়েছে তাই দিয়ে পিটিয়েছে। রাগের ঘোরে আঘাত এত তীব্র ছিল যে সিয়ামের হাত কেটে রক্ত ঝরছিল। রাকিব যেন ভুলেই গিয়েছিল ও ওর এতিম ছোট ভাই। সিয়ামের শরীরে রক্ত ঝরতে দেখেও আমি রাকিবকে আটকাইনি। রাকিব রাগের মাথায় বলে উঠে, আজকে থেকে এই বেয়াদবটার খাওয়া দাওয়া একবারে বন্ধ। ওর পিছনে টাকা পয়সা না ঢেলে যদি রাস্তার কোন ছেলেকে বড় করতাম সে হয়তো এতটা বেয়াদব হতো না। এই অন্তরা ওকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। ওর চেহারা যেন এ বাসায় না দেখি। এরপর রাকিব নিজের রুমে চলে গেল। আমিও পিছ পিছ রুমে গেলাম। ওর পাশে বসে কিছুটা ইমোশনাল হয়ে বললাম, তোমার ছোট ভাইটাকে এভাবে মারতে পারলে? ছোট মানুষ ছিল, একটা থাপ্পড় মারলে ওর প্রাপ্য শাসন হয়ে যেত, তা না করে পুরো শরীরে রক্ত ঝরিয়ে ফেললে। রাকিব চুপ করে থাকল। বুঝলাম রাগের ঘোর কাটেনি। কিছুক্ষণ পর রাগটা যখন কমে গেল তখন বুঝল যে কাজটা মোটেও ঠিক করেনি ও। রুম থেকে বের হয়ে জানলায় উঁকি দিয়ে লক্ষ্য করল সিয়াম অবিরাম কান্না করছে আর চোখের পানি হাত দিয়ে মুছে নিচ্ছে। দৃশ্যটি দেখে ওর নিজেরই খারাপ লাগা কাজ করছে বুঝতে পারলাম। এতিম ভাইটারে এভাবে আঘাত করা মোটেও ঠিক হয়নি ওর। এতিম এই জন্য বলছি, রাকিব যখন ইন্টার দ্বিতীয় বর্ষতে ওর মা তখন না ফেরার দেশে চলে যায়। সিয়ামের বয়স 2-3 বছর হবে তখন। আর কি, মার মৃত্যুর পর বাবাও বেশি দিন ওদের মাঝে থাকতে পারেনি। 2 বছর পর ওর বাবাও মার মতো ওদেরকে এতিম বানিয়ে চলে যায়। ছোট ভাইটার দায়িত্ব তখন ওর কাঁধে। হুট করে কোন কাজ সংগ্রহ করতে পারেনি। পরিশেষে টিউশন করিয়ে নিজেদের পড়াশোনা কন্টিনিউ করেছে। এভাবে অনার্স পাশ করে। তবে বেকার বেশিদিন থাকতে হয়নি ওর। আল্লাহর রহমতে চাকরিও পেয়েছে। প্রতিষ্ঠিত হবার পর আমাকে বিয়ে করে সংসার জীবনে নিজেকে জড়িয়ে নেয়। এই ছিল অতীত রাকিবের জীবনের সংগ্রামের কিছু গল্প। গল্পটা ওর কাছ থেকেই শোনা।
সিয়াম কান্না করছে আর কেটে যাওয়া ক্ষতস্থানে হাত বুলিয়ে নিচ্ছে। আড়াল থেকে ছোট ভাইয়ের কান্নাকাটির দৃশ্য দেখে রাকিব কষ্ট পেতে লাগল। রাগমাত্র খারাপ একটা ব্যাপার। যখন মাথায় রাগের শিহরণ জাগবে তখন শুধু তাকে আঘাত করতে ইচ্ছে করবে, আর রাগ যখন কমে যাবে তখন আনমনে অনুশোচনার মায়া কাজ করবে। যে অনুভূতি এখন ওর হচ্ছে। অনুতপ্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। বাহিরে সারাদিন পার করে রাতে ফিরল রাকিব। খুব চিন্তিত থাকায় মাথা ঠান্ডা করতে রাতে আমার উপর চলল ঝড়। বিছানা একেবারে কাঁপিয়ে মনে হয় নিজের সব অনুশোচনা দূর করল। কি খেলাটাই না খেলল সেটা বলে প্রকাশ করার মতো না। সারা রাতটা খেলার মধ্যেই পার হল। রাকিব নিজেও ঘুমালো না আর আমাকেও ঘুমোতে দিল না। সকালবেলা রাকিব জিজ্ঞাসা করল, সিয়াম কেমন আছে? আমি বললাম আসছে ভাইয়ের জন্য দরদ দেখাতে। যখন পশুর মতো ওকে আঘাত করলে তখন একটু দরদ উঠল না। এখন এসে বলছো কেমন আছে? রাকিব বলল, কাল ওকে কিছু খেতে দিয়েছিলে? আমি বললাম হ্যাঁ, খাবার নিয়ে ও রুমে গিয়েছিলাম। খাবারের কথা বলা মাত্র সমস্ত খাবার ফ্লোরে ছুঁড়ে মেরে ফেলে দিয়েছে। রাকিব রেডি হয়ে অফিসে যাচ্ছে। প্রতিদিন প্রায় সিয়াম রাকিবের কাছ থেকে হাত খরচের টাকা নেয়, কিন্তু আজ আর আসলো না। কালকের ঘটনার জন্য ভীষণ ক্ষেপে আছে। রাকিব আমার হাতে সিয়ামের হাত খরচ দিয়ে অফিসে চলে গেল। এরপর আমি সিয়ামের রুমে গেলাম। গিয়ে দেখলাম ও চুপচাপ বসে আছে। কেন জানি ছেলেটার জন্য বেশ মায়া হয়েছে। ওকে বললাম, এই নাও, তোমার ভাইয়া টাকা দিয়ে গেছে। ও কোনো কথা বলল না। আমি এবার ওর পাশে বসলাম। ওর হাতের ভেতর টাকা দিয়ে বললাম, এত রাগ করে থেকো না। তোমার বড় ভাইয়াই তো মেরেছে। এভাবে রাগ করলে হয় বলো? আমরা তো তোমার আপনজন। আমাদের উপর এভাবে রাগ করে আর থেকো না। চলো কিছু খেয়ে নেবে, চলো। সিয়াম এবার আমার হাতটা খপ করে ধরে ফেলল আর বলল, আমি জানি তুমি ভাইয়াকে সব বলে দিয়েছ। আমি এর জন্য তোমার উপর রাগ। ভাইয়াকে এসব বলার দরকার কি ছিল? আমি যে তোমাকে পছন্দ করি এটা তুমি নিজেও জানো। তোমাকে আমি একটু পেতে চাই, তোমার মধু খেতে চাই আমি রাগী গলায় বললাম, তুমি এসব কি বলছো? তুমি মাত্র ক্লাস 9-এ পড়ো, আর এখনই এসব? ও বলল, 9-এ পড়ি তো কি, তোমাকে দেখলেই আমার এক অন্যরকম ভালো লাগা কাজ করে। একটু কাছে পেতে মন চায় তোমাকে। এ কথা বলে সিয়াম আমার কিছুটা কাছে আসলো আর আমাকে ধরতে গেল। আমি দৌড়ে ওর রুম থেকে বেরিয়ে আসলাম আর সোজা নিজের ঘরে এসে দরজা লক করে দিলাম। ঘরে এসে ভাবতে লাগলাম, সিয়াম সবেমাত্র ক্লাস 9-এ পড়ে, ও কি বুঝে আসবে? আর ভাবলাম, আমি যদি ওকে একটা সুযোগ দেই তাহলে হয়তো খুব একটা ক্ষতি হবে না। আর আশা করি ও ওর ভাইয়াকে ও বলবে না। জানি না আমার মনে হঠাৎ কি হলো, আমি এসব চিন্তা ভাবনা করতে লাগলাম। আবার ভাবলাম, ওর মতো ছোট একটা ছেলে এসব পারবে কি করে? যদি করে ভালো না লাগে, যদি মজা না পাই, তখন তো খারাপ লাগবে। এরপর আবার ভাবলাম, একটা সুযোগ দিয়েই দেখি। ভাবলাম আজ আর না, এরপর একদিন সময় সুযোগ হলে ওকে মধু দেব। এভাবে দিন চলে গেল। 2 দিন কেটে যাওয়ার পর ও সিয়াম রাকিবের সাথে কোনো প্রকার কথাবার্তা বলল না। আগে তো স্কুলে কেমন পড়াশোনা চলছে তা নিয়ে গল্প স্বল্প করত, কিন্তু এই 2 দিনে একদম ভিন্ন হয়েছে। বাড়িতে কেমন জানি থমথমে নীরবতা বিরাজ করছে। যে সিয়ামের জ্বালায় বাড়িতে টেকা যেত না, সবসময় ফাজলাম ও দুষ্টুমি করে আমাদেরকে হাসাতো, সে হঠাৎ মুখ ফিরিয়ে নেওয়ায় সত্যিই মন খারাপ হয়ে গেল। এখন টেবিলে খেতে বসে সিয়ামকে ডাকলে খেতে আসে না। হাত খরচের টাকা দিলে সেই টাকাও ফিরিয়ে দেয়। বিষয়টা আমার কাছে অনেকটা খারাপ লাগে। রাতে আনমনে ভেবে নিলাম, ও যা চায় তাই করতে দেব। সকালে ঘুম থেকে উঠে আমি আর রাকিব সিয়ামের রুমের দিকে গেলাম। প্রথমে উঁকি দিয়ে দরজা খুলে দেখে ভিতরে প্রবেশ করলাম। দেখলাম সিয়াম রুমে নেই। ভাবলাম বাইরে ঘুরতে গেছে মনে হয়।
এই ভেবে চলে আসতে যাব, হঠাৎ টেবিলে রাখা একটা চিঠি দেখে চোখ আটকে গেল। আগ্রহী হয়ে রাকিব চিঠিটা হাতে নিয়ে লাইন দুটো পড়া মাত্র ওর পায়ের নিচে মাটি যেন সরে গেল এবং পানিতে চোখ জোড়া ভিজে গেল ওর। চিঠিতে লেখা, প্রিয় ভাইয়া, আজ একটা কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমি তোমার আপন ভাই নাকি রাস্তার কোন ছেলে তা আমি জানি না। ছোট থেকে তোমার কোলে পিঠে বড় হয়েছি। ভেবেছি মা বাবা না থাকলে কি হবে, আমার তো বাবা মার মতোই ভালোবাসার একজন ভাইয়া আছে, এটাই অনেক। কিন্তু গতকাল যখন আমার কোন কথা না শুনেই মারতে শুরু করলে, তখন বুঝতে পারলাম তুমি আমার আপন ভাই না। আপন ভাই হলে কেউ কখনো আপন ছোট ভাইকে এতটা মার ধরতে পারে না। যাই হোক, ছোট থেকেই যেহেতু আমার সব ভরণ পোষণের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ, সেদিক থেকে আমাকে মারতে মারতে মেরে ফেললেও কোন আপত্তি ছিল না। কিন্তু ভুল বুঝে আমাকে এতটা আঘাত করলে তা আমি মেনে নিতে পারছি না। ভাবি হয়তো আমার নামে তোমাকে অনেক কিছু বলেছে। ভাবিকে কখনো খারাপ কিংবা বাজে নজরে দেখিনি। ছোট থেকে মা বোনের ভালোবাসা কি তা আমি পাইনি, তাই অন্তরা ভাবির মাঝে মা ও বোনের ভালোবাসা আমি খুঁজতে পেতাম। ভাবিকে একটু বেশি জ্বালাতাম। ভাবি আমার বিষয়গুলো কিভাবে নিত তা আমি জানি না। তবে সেদিন তোমাদের রুমে আমার ফোন চার্জে লাগানো ছিল। প্রাইভেট থেকে এসে তোমাদের ঘরে প্রবেশ করে যে আপত্তিকর একটা অবস্থায় আমাকে পড়তে হবে তা জানতাম না। বিশ্বাস করো ভাইয়া, আমি সত্যি জানতাম না যে ভাবি দরজা লক না করে জামা কাপড় বদলাচ্ছিল, যার কারণে ভাবিও আমাকে ভুল বুঝে অনেক বকাঝকা করে। আর আমি তাকে বোঝানোর চেষ্টা করলে আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। যাই হোক ভাইয়া, তুমি আমাকে দয়া করে করুণা করছো, আর তোমার দয়া কিংবা করুণার পাত্র হতে চাই না। চিরতরের জন্য এ বাড়ি ছেড়ে যাচ্ছি। বেঁচে থাকলে হয়তো তোমাদের সঙ্গে আর দেখা হবে না। তোমাদের বয়সের তুলনায় আমি অতি তুচ্ছ একজন। তারপরও দোয়া রইল, সুখে শান্তিতে থাকো আর আমার মতো বেয়াদবটাকে ভুলে যেও। চিঠিটা পড়া শেষে ধপ করে বিছানায় বসে পড়ল রাকিব। চোখের পানি গাল বেয়ে চিঠিতে পড়তে লাগল। আমি বুঝলাম হয়তো গতকাল না করার কারণেই ও এই কাজটা করেছে। কাল হয়তো ওকে আমার মধুটা দিয়ে দিলে আজ এমনটা হতো না। মনে মনে খুব আফসোস হচ্ছে। ছোট একটা ছেলে কোথায় গেল কে জানে। কাল কেন যে ওকে আমার মধুর স্বাদ নিতে দিলাম না। খুব বড় ভুল করে ফেলেছি আমি। আমার জন্য আজ ছেলেটা বাড়ির বাইরে। খুব খারাপ লাগছে আমার। এরকমটা যে হবে সেটা আমি কখনোই ভাবিনি। রাকিব কান্না করছে। আমি ওকে ডাকছি কিন্তু ও কান্না করেই যাচ্ছে। ও আমার কোনো জবাবই দিচ্ছে না। রাকিব এরপর বলল, ও ফিরবে কিনা জানি না, তবে আমি আজ এখন থেকে ওকে খুঁজতে শুরু করবা। এই বলে মানি ব্যাগটা হাতে নিয়ে রাকিব প্রথমে সিয়ামের ক্লাসমেট সজীবের কাছে গেল। সজীবের সাথে সিয়ামের বেশ ভালো বন্ধুত্ব, কিন্তু সজীব বলল 2 দিন ধরে ওর সাথে সিয়ামের কথা হয় না। তবে নাকি ও তানভীরের সঙ্গে কলেজের মাঠে প্রতিনিয়ত ক্রিকেট খেলতে যায়। সজীবের কথা মতো তানভীরের বাসায় গেল রাকিব, কিন্তু তানভীর ও ওকে কোনো খোঁজ দিতে পারল না। এভাবে সিয়ামের যতগুলো বেস্ট ফ্রেন্ড ছিল সবার কাছে গিয়েছে রাকিব, কেউ কোন খোঁজ খবর দিতে পারেনি। নিরাশ হয়ে বাড়িতে ফিরল। ওর ক্লান্তি ভাব দেখে বললাম, সিয়ামের সন্ধান পেয়েছ? বিছানায় বসে আহত কণ্ঠে বলল, না পাইনি। সিয়ামের সব ক্লাসমেটদের কাছে গিয়েছি, কিন্তু তারা আমাকে রাকিবের কোনো সন্ধান দিতে পারেনি। আমি রাকিবের কাঁধে হাত রেখে বললাম, চিন্তা করো না, সিয়ামকে আমরা পেয়ে যাব। এখন খেতে আসো তো। সারাদিন তোমার উপর অনেক ধকল গেছে। রাকিব বলল, খেতে ইচ্ছে করছে না। আমি বললাম, না খেয়ে থাকলে কি আর ছোট ভাই আসবে? আসবে না। না খেয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তোমার চিন্তা ভাবনায় আমিও খাইনি। আমার কথা শুনে ইচ্ছে না থাকার পরেও রাকিব খাবার খেয়ে নিল। খাবারের পর্ব শেষ করে রাকিব সিয়ামের রুমে চলে যায়। দেওয়ালে সিয়ামের হাসির ছবিটা দেখে একনজোরে তাকিয়ে থাকল। এরপর নিজের হাতটা দেওয়ালে দিয়ে অবিরাম আঘাত করতে লাগল। আমি শব্দ পেয়ে দৌড়ে গিয়ে ওকে থামালাম।
রাকিব বলল, এই হাত দিয়ে আমি ছোট ভাইটাকে পশুর মতো আঘাত করেছি। আমি এই হাত আর রাখব না। এই বলে আবারও দেওয়ালে আঘাত করতে লাগল। আমি ওকে পিছন দিক থেকে জড়িয়ে ধরলাম, খুব শক্ত করে। আমার জড়িয়ে ধরায় রাকিব শান্ত হয়ে গেল আর ঘুরেই আমাকে শক্ত করে ধরল। বুঝলাম কি চাচ্ছে। চুপচাপ ওকে দিয়ে গেলাম। খুব কষ্ট ও আমার সাথে খেলে মেটালো। অনেকক্ষণ ধরে চলল। অনেকক্ষণ। শান্ত হয়ে গেল রাকিব। আমাকে বলল, তুমি না থাকলে কি যে হতো আমার। আজ তুমি আছো বলে সব কষ্ট ভুলে যাচ্ছি, না হলে কি করতাম আমি। বুঝলাম ছেলেটা এখন স্বাভাবিক হয়েছে। আমার থেকে যে ও সুখ পাবেই এটা আমি জানি। শুধু করার অপেক্ষাটা। এরপর সব শান্ত হয়ে যায়। এরপর উঠে নিজেকে ঠিক করে রাকিবের হতে মলম লাগিয়ে দিলাম। এতক্ষণে খেলে হয়তো হাত আরো ব্যথা হয়ে গেছে। এরপর রাতটা নির্ঘুমে কেটে গেল দুজনের। আবারও চলল ঝড়। চিন্তায় রাকিব নিজের কষ্ট কমাতে খুব জোরে কাজ করে। আমার ওপর দিয়ে তুফান গেলেও কিছু বলি না। ওর কষ্টের সময় আমি ছাড়া আর কে ওকে বুঝবে। আমি যদি ওকে সাহায্য না করি তাহলে আর কে করবে। রাতভর চলল রাকিবের ঝড়। তাল দিয়ে গেলাম আমিও। শরীর বেশ ব্যথা হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রাকিব দেখল ওর ফোনে তানভীরের নাম্বার থেকে 10 বার মিসকল উঠে আছে। তড়িঘড়ি করে তানভীরের নাম্বারে কল দিল। কয়েকবার রিং হবার পর তানভীর ওপাশ থেকে কল রিসিভ করে বলল, ভাইয়া একটা দুঃসংবাদ আছে। সাতসকালে আবার কি দুঃসংবাদ ভাইয়া? তানভীর বলল, সিয়াম যে বাসে ঢাকায় যাচ্ছিল সে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনলাম বাসের মধ্যে যতগুলো যাত্রী ছিল সবাই নাকি অনেক খারাপ অবস্থায় আছে। ভাইয়া আমার তো সিয়ামকে নিয়ে অনেক ভয় হচ্ছে। তানভীরের একটা শোনার পর রাকিবের সবকিছু নিমেষে যেন ওলট পালট হয়ে গেল। সাতসকালে এরকম একটা নিউজ শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কাঁপা কাঁপা গলায় ও তানভীরকে বলল, বাসটা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে পারো? তানভীর বলল, বাসটা বেশি দূরে যেতে পারেনি। আমাদের শেরপুর ওদিকেই সড়ক দুর্ঘটনা হয়েছে। আপনি বরং বাস স্ট্যান্ডে আসুন। আমি ওখানে দাঁড়িয়ে আছি। গাড়ি পেলে সিয়ামের ওখানে যাব। আমি আর আপনি একসঙ্গে যাব। রাকিব তড়িঘড়ি করে শার্টটা গায়ে দিয়ে মানি ব্যাগটা পকেটে নিয়ে নিল। আমিও জলদি করে একটা বোরকা পরে আসলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম। আমরা তানভীরকে নিয়ে শেরপুর চলে গেলাম। লোকজনকে জিজ্ঞাসা করলে তারা নানান রকম কথা বলে যে বাসের মধ্যে অধিকাংশ বেঁচে নেই। হাতে গোনা কয়েকজন মনে হয় হয়তো বেঁচে আছে। লোকজনের এরকম কথা শুনে রাকিবের তো চোখের পানি অঝরে ঝরছে। আমারও কান্না চলে আসলো। তানভীর শুধু আমাদের দুজনকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। রাকিব বলছে, যদি ভাইটার কিছু হয়ে যায় তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সারা জীবন নিজেকে দোষী ভেবে যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একেবারে এতিম হয়ে যাব। ছোট ভাই আপন ছাড়া আপন বলতে কেউ আর নেই। আমরা পৌঁছে গেলাম। সেখানে প্রথমে গিয়ে দেখি শুধুমাত্র বাস ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে। লোকজন বলাবলি করছে যাত্রীদের আত্মীয় স্বজনরা যারা আছে তারা অমুক সরকারি হাসপাতালে চলে যান। আপনাদের আত্মীয় স্বজন ওখানে চিকিৎসা আছে। লোকজনের কথা মতো হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে কান্না যেন কোন বাধা মানছে না। আমাদের মতো এখানে অনেকে এসেছে। তাদের রিলেটিভদের জন্য কান্নাকাটি করছে। যখন আমাদের সামনে 2-3টা লাশ অ্যাম্বুলেন্সে নিয়ে গেল তখন রাকিব সিয়ামের কথা ভেবে কান্না করে দিল। পাগলের মতো ও সিয়ামকে খুঁজতে লাগল। হাসপাতালে অনেক রোগীর ভিড়ে ওকে খুঁজে পাচ্ছিলাম না। সিঁড়ি বেয়ে উপরে উঠে প্রথম কক্ষেই সিয়ামকে অজ্ঞান অবস্থায় দেখা মিলল। হাত পা দিয়ে রক্ত ঝরছে। কোন ডাক্তারের সেদিকে কোনো নজর নেই। অবহেলায় ফেলে রেখেছে। রাকিব নিজেকে সংযত না করে ডাক্তারকে রাগান্বিত হয়ে বলে উঠল, ডাক্তার, আমার ভাইটা যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার চিকিৎসা না করে অবহেলায় ফেলে রেখেছেন কেন?
ডাক্তার বলল, দেখুন আমরা এখানে অনেক চাপের ভিতর আছি। কাকে ছেড়ে কাকে ট্রিটমেন্ট করব বলতে পারেন। পারলে আপনার ভাইকে অন্য হসপিটাল নিয়ে যান। এখানে রোগীদের তুলনায় ডাক্তার খুব অল্প। সব রোগীকে ভালো ট্রিটমেন্ট আমরা করাতে পারছি না। ডাক্তারের কথা শুনে কোনো দেরি করলাম না। আমরা সিয়ামকে নিয়ে বেসরকারি ক্লিনিকে এডমিট করিয়ে দিলাম। সেখানে চুল পরিমাণ পেশেন্টের প্রতি তারা অবহেলা করে না পারলে তাদের সর্বোচ্চ দিয়ে চিকিৎসা করতে থাকে। ডাক্তার বলল, আপনার ভাইয়ের ডান পা ভেঙেছে এবং হাত দুটো বেশি আঘাত পেয়েছে। চিন্তা করবে না, খুব দ্রুত আপনার ভাই ভালো হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে রাকিব নিজের মাথায় হাত রেখে ধপ করে বেঞ্চে বসে পড়ল। আমি ওর কাঁধে হাত রাখলাম। বললাম, প্লিজ এভাবে ভেঙে পড়ো না, সিয়াম ভালো হয়ে যাবে। তানভীর ও রাকিবকে সান্ত্বনা দিল। রাকিব তড়িঘড়ি করে হোটেল থেকে খাবার এনে তানভীর আর আমার হাতে দিল। আমি বললাম, তোমার খাবার কোথায়? তোমাকে ছাড়া আমি খাবো না। এরপর আমি জোর করে রাকিবের মুখে খাবার তুলে দিলাম। চোখের পানি মুছতে মুছতে অল্প একটু খাবার খেল রাকিব। আর খেতে পারল না। রাকিব তানভীরকে উদ্দেশ্য করে বলল, তানভীর, কাল তোমাকে এত করে বললাম রাকিব কোথায় আছে, তার সন্ধান কি জানো? সব জেনে আমাকে তখন মিথ্যে বলছিলে কেন? তানভীর বলল, সরি ভাইয়া, রাকিব আমাকে নিষেধ করেছিল, এর জন্য সবটা জেনে মিথ্যে বলেছি। আমি বললাম, থাক এসব কথা, যা হওয়ার হয়েছে। ওদেরকে এসব দোষ দিয়ে কি হবে? রাকিব বলল, সব তো আমার রাগের কারণে হয়েছে। ছোট ভাইয়ের উপর যদি রাগ না দেখাতাম তাহলে এত কিছু আর হতো না। সারাদিন এভাবে কেটে গেল। সন্ধ্যার সময় সিয়ামের জ্ঞান ফিরল। চোখ খুলে আমাদেরকে দেখে বলে উঠল, মরলেই খুশি হতাম আমি। সিয়ামের কথা শুনে বুঝতে পারলাম বড্ড ক্ষেপে আছে ভাইয়ের উপর ও, সাথে আমার উপর ও। তারপরে রাকিব বলল, কি বলছিস ওগুলো? সিয়াম রাগান্বিত হয়ে বলল, খবরদার কেউ আমার সঙ্গে কথা বলতে আসবে না, আমার কেউ নেই। সিয়ামের একটা শুনে আমি ইশারা দিয়ে রাকিবকে কথা বলতে নিষেধ করলাম। 2 দিন হসপিটালে থাকার পর সিয়ামকে বাড়িতে নিয়ে গেলাম। সিয়াম আমাদের প্রতি রাগ অভিমান করে থাকে। আমার আর ভাইয়ার সঙ্গে কথা বলে না, মুখ ফিরিয়ে থাকে। শরীর স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলেও নিশ্চুপ হয়ে থাকে। রাকিব বলল, ও কি আর আমাদের সাথে কথা বলবে না? আমি বললাম, ছোট মানুষ তো, অভিমান হয়তো বেশি, তাই আমাদের প্রতি মুখ ফিরিয়ে আছে। অভিমান কেটে গেলে নিশ্চয়ই আগের মতো হয়ে যাবে, চিন্তা করো না। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন আমি আর সিয়াম বাসায়। ভাবলাম এটাই ভালো সুযোগ। আমি ওর রুমে গেলাম। দেখলাম চুপচাপ শুয়ে আছে। আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। আমি গিয়ে ওর পাশে বসলাম। ওর মাথায় হাত রেখে বললাম, আমাদের সাথে কি আর কথা বলবে না? ও কোনো উত্তর দিল না। আমি এবার বললাম, তুমি যা চাও তাই হবে। তুমি আমাকে যেভাবে চাও আমি তাতেই রাজি। ও আমার কথায় শোয়া থেকে উঠে বসল। আমার হাত ধরে বলল, সত্যি বলছো ভাবি? আমি যেভাবে চাই ঠিক সেভাবেই তোমাকে পাবো? আমি বললাম, হ্যাঁ, ঠিক সেভাবেই। সিয়াম খুশিতে আত্মহারা হয়ে গেল। ও এক টানে আমাকে বিছানার সাথে মিশিয়ে দিল। যদিও হাতে কিছুটা ব্যথা পেল। ওর হাত পায়ে ব্যথা থাকার কারণে খুব ধীরে ধীরে কাজ করতে হলো ওকে। এরপর চলল উদ্যম খেলা। হাত পায়ে ব্যথা থাকলে কি হবে? ওর খেলা মুগ্ধ করার মতো। আমি সত্যিই আশা করিনি ও এত ভালো পারবে। বয়স কম হলেও ও ছেলেটা দারুণ পারে, একেবারে মন খুশি করার মতো। ওর খেলার পর আমি ও বেশ সুখ পেলাম। আর আমার মধু চেখে ও তো খুশিতে একাকার। এতদিন ওর মন মেজাজ যেমন ছিল সেটা আজ একেবারে বদলে গেল। ওর মন একেবারে ফুরফুরে হয়ে গেল। রাকিব বাসায় এসে সিয়ামের এমন মন মেজাজ দেখে তো অবাক। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাও।
আর তোমাদের কার কার এমন গল্প আছে সেটাও আমাকে জানাও। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।